ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, অলরেডি আপনি আমার এই থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন যে গ্রাফিক্স ডিজাইন বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালটি আজ থেকে শুরু হচ্ছে। তো অবশ্যই এটা পর্ব নং 1 হবে। তো যেহেতু আমি 2 দিন আগে একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা বিজ্ঞপ্তি বা ডিজাইন পোস্ট করছিলাম যে হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনে বেসিক টু অ্যাডভান্স 0 লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত A to Z কাজ আমি ছাড়ব। তো সেই সময় আজকের থেকে শুরু হয়ে গেল। তো যাই হোক, এখানে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ডিজাইনগুলো শিখতে পারবেন। তো এই ফ্রি ডিজাইনগুলো কি কি সিস্টেমে হতে পারে, তো দেখুন, একজন গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে আপনাকে কি কি জিনিসগুলো ফলো করতে হবে এবং কোন কোন পর্যায়ে এবং কত স্টেপে কিভাবে আপনাকে 0 থেকে আস্তে আস্তে হায়ার লেভেলে উঠতে হবে, ঠিক সেই প্রসেসে আমি কিন্তু এখানে তুলে ধরব। তো অবশ্যই একটা পর্বে কিন্তু এই সমস্ত কাজগুলো হবে না, অবশ্যই আপনাকে আমার ভিডিওগুলো কন্টিনিউ স্কিপ না করে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন ও কমেন্ট, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আমি মনে করি আপনি খুব সহজে একদম বিনা খরচে বা বিনা ইনভেস্টে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো শিখতে পারবেন। তো অবশ্যই আমার পর্ব কিন্তু একটা পর্ব হবে অবশ্যই 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হবে। এ নিয়ে মোটামুটি আমি যতদূর পর্যন্ত দেওয়া যায়, হ্যাঁ, ডিজাইনের কোনো শেষ নেই। তো প্রতিদিন এক একটা করে স্টেপ নিয়ে আমি কাজ শেখাবো। তাহলে অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে। আপনি মোটামুটি 2-4টা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে আমার এই ভিডিওগুলো দিয়ে আপনার কাজ শেখা হবে কি না। অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। ওকে, তো যাই হোক, এই পর্বগুলো আপনি কোথা থেকে খুব সহজে দেখতে পারবেন সেটাও আমি খুব সহজে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে দেখুন প্লেলিস্ট নামে একটা অপশন আছে। দেখুন, এই প্লেলিস্টে এখানে এসে আপনি অবশ্যই দেখতে পারবেন আমার এই থাম্বনেলটা সর্বপ্রথম অ্যাড হয়ে আছে। ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল বেসিক টু অ্যাডভান্স পর্ব নম্বর 1 এখান থেকেই শুরু হবে। তো মূলত এখানে আমার একটা আলাদা একটা প্লেলিস্ট তৈরি করা থাকবে। আমি যখন এই ভিডিওটি আপলোড করব ঠিক তখন থেকেই আমার এখানে একটা প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে। তো ঠিক আপনি এখানে এসে আমার A to Z যতদিন পর্যন্ত আমরা 0 থেকে হায়ার র্যাঙ্কে পর্যন্ত চলে যাব, ঠিক ততদিন পর্যন্ত আমার ওই বেসিক টু অ্যাডভান্সের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ওই প্লেলিস্টের মধ্যে অ্যাড হবে, প্রত্যেকটি ভিডিও সিরিয়াল আকারে বা স্টেপ বাই স্টেপ আকারে। তো অবশ্যই আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এবং পরিশেষে আমি বলি, আমি এই গ্রাফিক্স ডিজাইনে এই A to Z বেসিক টু অ্যাডভান্স ভিডিওগুলো আপলোড করব, এর পাশাপাশি কিন্তু আমি প্রিন্টিং প্রেসের আউটপুট সেটআপ, কালার সেপারেশন সেটআপ এবং ফর্মা সেটআপ, আরও অন্যান্য ম্যাগাজিন, ব্রোশিয়ার, লিফলেট ইত্যাদি আরও বিভিন্ন ডিজাইন ও সেটআপের কাজও ছাড়ব। সেগুলো কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তাদের প্লেলিস্টে জায়গা করে নেবে। আর বেসিক টু অ্যাডভান্সের গ্রাফিক্স ডিজাইনের কোর্সের ভিডিওগুলো শুধু ওই একটা প্লেলিস্টেই যাবে। ঠিক আছে, আর বাদবাকি ডিজাইন বা কাজ বা ভিডিওগুলো তার নির্দিষ্ট নিয়মে ওই প্লেলিস্টে জায়গা নেবে। ঠিক আছে, অবশ্যই আপনারা ভিডিও আপলোড দিলে তখন দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আপনি অবশ্যই আমার এই ফেসবুক পেজে জয়েন থাকবেন। ফেসবুক পেজে এখানে কিন্তু আমি সরাসরি কি করি, ফটোশপ রিলেটেড বিভিন্ন ধরনের রিলস ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আপনি এখানে অ্যাক্টিভ হয়ে খুব সুন্দর সুন্দর রিলস ভিডিওর মাধ্যমে ফটোশপের ছোটোখাটো কাজগুলো খুব সহজে শিখতে পারবেন। এখানে যেমন এডিটিং অ্যাপস, রিটাউসিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আরও বিভিন্ন ধরনের এডিটিং কাজগুলো খুব সহজে আপনি এখান থেকে শিখতে পারবেন। তো অবশ্যই আমার এই পেজেও অ্যাক্টিভ থাকবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশনে সব ধরনের লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনি এখান থেকে কানেক্ট হতে পারবেন। কাজের শুরুতে আমি বলতেছি, সর্বপ্রথম আমাদের কি কাজ, অবশ্যই আপনাকে পিসি অথবা ডেস্কটপ থাকতে হবে। তো ল্যাপটপে তেমন একটা ভালো কাজ সুবিধাজনক হয় না, তো এই কারণে অবশ্যই আপনারা ডেস্কটপ নিয়ে নেবেন। ডেস্কটপে অবশ্যই 16 জিবি র্যাম ও 256 জিবি একটা এসএসডি থাকলে এনাফ, আর কিছু লাগে না। আর হার্ড ডিস্ক তো আপনার ফাইল বা ডাটা সংরক্ষণের জন্য। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই একটা এআই একটা অ্যাপস লাগবে এবং ফটোশপ একটা অ্যাপস। তো আমরা অবশ্যই গ্রাফিক্স ডিজাইনে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুটো অ্যাপস
দিয়ে কাজ করে থাকি অল টাইম। আর ইনডিজাইন আছে, ইনডিজাইন আপনাকে এটা এখন প্রয়োজন নাই, আপনি হায়ার লেভেলের কাজ শিখুন তখন আপনি ইনডিজাইনে চলে যাবেন। ওকে, তো আপাতত এই দুটো দিয়েই আপনি লাখ লাখ টাকা ইনকাম করে খাইতে পারবেন বা আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারবেন। তো সেই সুবাদে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ অ্যাপস দরকার আছে। তো এই দুটো অ্যাপস আপনি কোথায় পাবেন? তো দেখুন, এই অ্যাপস দুটো পাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। তো অনেকে আমি পোস্ট দেখি যে কিনতে চায় বা এখান থেকে সংগ্রহ করতে পারে না, এটা সেটা এরকম বলে। তো আসলে এগুলো কিনা লাগে না, এটা অনলাইন থেকেই কালেক্ট করা যায়। তো আসলে এর লিঙ্ক আমি দেখাই দিতে পারবো না, কারণ এর আগে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ সম্পর্কে কিভাবে সংগ্রহ করতে হবে সে সম্পর্কে একটা ভিডিও তৈরি করছিলাম, ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আমার চ্যানেলে দিয়ে দিছে, এই কারণে আমি আর এটা দেব না। অবশ্যই আপনি আমার ফেসবুক পেজের একটা ভিডিও আছে, ওখানে কিন্তু এই ভিডিওটা আছে কিভাবে ডাউনলোড করতে হবে বা সংগ্রহ করতে হবে। এবং অথবা আপনার যদি তাও সমস্যা হয় আপনি অবশ্যই সরাসরি আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করার চেষ্টা করবেন। আমি আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ যে ভার্সনটা চাচ্ছেন ঠিক সেই ভার্সনটা লিখে আমাকে ইমেলে পাঠিয়ে দিবেন। জাস্ট আমি আপনাকে খুব সুন্দরভাবে এই দুটো অ্যাপস দিয়ে দিব, অথবা এই ভিডিও ডেসক্রিপশন নিচে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ এই দুটো অ্যাপসের লিঙ্ক অ্যাডজাস্ট করে দিব, আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে রাখতে পারবেন। ঠিক আছে, তো আর বেসিক কিছু কথা বলতে চাই না, এখন আমরা সরাসরি কাজে নেমে পড়ব। তো আজকে যেহেতু পর্ব নং 1, আজকে কিন্তু কোনো রকম কোনো ডিজাইন হবে না এখানে। আজকে আপনাকে বেসিক কিছু সিক্রেট আছে বা কিভাবে আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কন্ট্রোল করবেন সেই প্রসঙ্গে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রিক্সগুলো আপনাকে দেখাবো। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর আপনাকে মূল পর্যায়ে যেতে হবে এবং তারপর আপনাকে কি কি করতে হবে সবগুলো আমি এখানে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখুন, আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 আমি ইউজ করতেছি। আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন দিচ্ছি। তো দেখুন, আমার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটা খুব সুন্দরভাবে এটা ইনস্টল করা আছে। দেন এখন আমার কিন্তু এটা ওপেন হয়ে গেলো। এই হচ্ছে একটা টেমপ্লেট। দেখুন, অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমার নেওয়া, আমি কখনো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ কিনে নেই নাই, এগুলো সব অনলাইন থেকেই পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আমার টেমপ্লেট আগে কাজ করা ছিল বা আজকে আমি কাজ করছি এই জন্য এগুলো দেখা যাচ্ছে। তো এগুলো থাকে, আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। দেখুন, এখন আমার লিস্ট আকারে আছে, এখন আমার এটা হচ্ছে গার্ড আকারে আছে। তো এখানে দেখুন A4 আছে, পোস্ট কার্ড আছে ইত্যাদি। আপনার এগুলো কোনো কিছুই দরকার নাই। ঠিক আছে, আপনি সরাসরি এভাবে টেমপ্লেটটা ওপেন করার পর আপনি ক্রিয়েট নিউ অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল N চাপতে পারেন। হ্যাঁ, ক্রিয়েট নিউ, ধরুন আমি এখানে ক্রিয়েট নিউ চাপলাম। ক্রিয়েট নিউ চাপার পর আমরা যেহেতু অবশ্যই প্রিন্টিং প্রেসে কাজ করি সেই সুবাদে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে প্রিন্ট নামে একটু অপশন আছে, এই যে প্রিন্ট। তো এই প্রিন্টে আপনি আসতে পারেন। আসার পর এখানে দেখুন A4 সাইজ, লেটার, প্রিন্ট লার্জ, লিগাল, ট্যাবলেট, A3, B4, B5, আপনার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি সরাসরি এদিকে আপনার ইচ্ছা মতো কাস্টম সাইজ করে নিতে পারেন। তো দেখুন এখানে মিলিমিটার আছে, আপনি যদি চান এখানেই কিন্তু এর সাইজ চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি আর্টবোর্ড নেওয়ার পরও চেঞ্জ করতে পারবেন। তো আমি দুই সিস্টেমেই দেখাই দেবো। তো দেখুন এখানে আমি যদি মিলিমিটারের জায়গায় ইঞ্চি দিয়ে দেই তাহলে কিন্তু আমার ইঞ্চি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আপনি সাইজ দিতে পারেন আলাদা, 8.27 দিলাম, তো দেখুন ওইটাই হয়ে যাবে। এবং 11.69 জেনুইন A4 একটা আমি পেপার দিয়ে দিলাম। এখন এখানে যদি আপনি ওরিয়েন্টেশন অথবা ল্যান্ডস্কেপ করে নিতে চান তাও হবে। এখান থেকে আপনি কয়টা আর্টবোর্ড চাচ্ছেন ততটা আর্টবোর্ড এখানে সিলেক্ট করে দিলে তাও হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ব্লিডিং মার্ক বলে একটি অপশন আছে, এটা অবশ্য ভিতরেও কাজ করা যায়। এখানে আপনি যদি ব্লিডিং মার্ক নিতে চান আপনি এখানে দিতে পারেন। দেখুন আমি কিন্তু 0.125 ব্লিডিং মার্ক নিয়ে নিলাম। আর্টবোর্ড আমি ধরুন দুইটা নেব, দুইটা দিয়ে দিলাম, A4 সাইজ করলাম। এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এই যে এটা, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে CMYকে রাখতে হবে, যেহেতু আপনি প্রিন্টিং প্রেস ডিজাইন করবেন এবং বিভিন্ন ধরনের কাজ করবেন, এগুলো অবশ্যই আপনাকে মুদ্রণের প্রয়োজন হবে, কারণ ডিজাইন যদি মুদ্রণে না করে তাহলে সেই ডিজাইন করে লাভ কি। এই কারণে অবশ্যই আপনাকে CMYকে রাখতে হবে। CMYকে ছাড়া কিন্তু কাজ হবে না। RGB কখনোই রাখবেন না, তাহলে আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। অবশ্যই CMYকে। এখানে
দেখুন পিপিআই কত রাখবেন, পিপিআই অবশ্যই 300 পিপিআই থাকবেন, কখনো স্ক্রিন 72 অথবা মিডিয়াম অথবা 36 অথবা ডিফল্ট আকারে রাখবেন না, অবশ্যই 300। এবং এটা হচ্ছে এইটার মাধ্যমে কিন্তু আপনার রেজুলেশনের কাজটা অটোমেটিক হয়ে থাকে। এখন এখানে অবশ্যই ডিফল্ট আকারে রাখতে হবে, কোনো পিক্সেল অথবা ওভারপ্রিন্ট রাখা যাবে না। দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি এই চ্যাপ্টারটুকু মোটামুটি কাজ শেষ। এখন আমি চাইলে ক্রিয়েট অপশনে ক্লিক করতে পারি। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখুন আমি কিন্তু দুইটা আর্টবোর্ড নিয়েছিলাম এবং ব্লিডিং মার্ক দিয়েছিলাম 0.125। তো এই দেখুন এই যে ব্লিডিং মার্কটা আমার চলে আসছে, তো ব্লিডিং মার্ক চলে আসছে। এখন আমার এই আর্টবোর্ড দুইটা চলে আসলো, ঠিক আছে। তো আর্টবোর্ড দুইটা চলে আসার পর আমি চাইলে এখান থেকে ব্লিডিং মার্কগুলো ফেলে দিতে পারি। এই ব্লিডিং মার্কগুলো কি, ধরুন আপনার একটা ডিজাইনের সাইজ আছে এই পর্যন্ত A4 সাইজ, এখন চারদিকে যাতে সলিড না থাকে, মানে সলিড যদি থাকে তাহলে আপনার 2 মিলি করে ওভার দিতে হয়। তো সেই 2 মিলি করে ওভার দেওয়ার জন্য এই ব্লিডিং মার্কটা নেওয়া, ঠিক আছে। তাছাড়া আর আপনার এটা কোনো কিছুই না এই ব্লিডিং মার্ক। তবে আমরা ব্লিডিং মার্ক এইটা মার্ক নিয়ে কাজ করি না, জাস্ট আমরা 2 মিলি বাড়তি নিয়ে কাজটা করি। তো অথবা আপনি এখান থেকেই এই অংশটা ডিসমিস করে দিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। দেখুন ডকুমেন্ট সেটআপ নামে একটা অপশন আছে, এখানে আসলে আপনি পাবেন। এখান থেকে দেখুন আপনার এই অংশটা আমি 0 করে দিলাম, দেন ওকে। দেখুন এখান থেকে আর নাই, ঠিক আছে। তো এখানে তো এখন কথা হচ্ছে আপনার আর্টবোর্ডটা যদি আপনার এখানে 2-4টা বা 10টা এখন নেওয়া দরকার হয়, আপনি কাজ করতেছেন, কাজ করতে করতে আপনার আর্টবোর্ডটা আরও 2টা লাগে অথবা বড় করা লাগে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার উপায় হলো, দেখুন এখান থেকে আপনি নিতে পারেন ডকুমেন্ট থেকে, আপনি এখানে এডিট আর্টবোর্ড অথবা এখানে না নিয়ে আপনি সরাসরি দেখুন আপনার এগুলো কিন্তু টুলবার, এই টুলবারগুলো কিন্তু আজকে পরিচিত করে দিব। টুলবারগুলো সাহায্যে আপনি দেখুন এখানে দেখুন আর্টবোর্ড নামে একটা অপশন আছে। এই আর্টবোর্ড অপশনটা যদি আপনার এখানে না থাকে, অথবা আপনি সরাসরি করতে পারেন কিবোর্ড থেকে আমি যে দেখুন এই টেমপ্লেটটা নিয়ে আসলাম, এই টেমপ্লেটটা আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনি অবশ্যই এখানে কন্ট্রোল আর উইন্ডোজ বার দিয়ে ও চাপবেন, হ্যাঁ, কন্ট্রোল উইন্ডোজ বার এই দুটো চাপবেন, এই দুটো চেপে ধরে ও চাপবেন, তাহলে আপনার এই উইন্ডোজ বারটা চলে আসবে। চলে আসার পর আপনি এই যে আর্টবোর্ডটাকে যে ভিজিবল অথবা সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেটার উপায় কি? তাহলে শিফট চেপে ও চাপুন, শিফট চেপে ও চাপলে আপনার কিন্তু খুব সুন্দরভাবে এই আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখন তো কেন আপনি আর্টবোর্ডটাকে ইচ্ছে মতো মুভ করতে পারতেছেন, এবং এটা দেখুন ইচ্ছে অনুযায়ী আপনি কাস্টম করতে পারতেছেন, অথবা এর থেকে আপনি আরও একটা বেশি নিতে পারবেন। দেখুন আমি এখানে একটা নিলাম, আমি ডিলিট করে দিই। এখানে আপনি এটাকে বড় ছোট করতে পারতেছেন, ঠিক আছে। এই হচ্ছে আর্টবোর্ড নেওয়ার স্টাইল। অথবা আপনি চাইলে আরও একটা আর্টবোর্ড এভাবে ড্র্যাগ করতে পারতেছেন, ঠিক আছে। তাহলে এ গেল আমার আর্টবোর্ড নেওয়ার স্টাইল। আপনি অথবা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, যদি এই অপশনটা না থাকে তাহলে আপনি এভাবে কন্ট্রোল উইন্ডোজ বার দিয়ে ও চাপবেন, তারপর সরাসরি আপনি করবেন কি শিফট ও চাপলেই আপনার কিন্তু এটা ভিজিবল হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এতগুলো আর্টবোর্ড ফেলে দিয়ে আমরা এটাকে একটা A4 সাইজ করব। দেখুন আমি জাস্ট এটাকে ভিজিবল করার পর ইন্টার চাপতেছি, কিবোর্ড থেকে ইন্টার চাপার পর এটাকে আমি A4 সাইজ করে দেবো। এখানে অনেক সাইজ আছে, আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। A4 সাইজ করলাম, দেন ওকে প্রেস করার পর এখন কথা হচ্ছে আমার আর্টবোর্ড শুধু এইটুকুই সাদা, আর বাকি এইটুকু সাদা নাই কেন? তো এটুকু আমার অনেক সময় কাজে লাগতে পারে বা সাদা দরকার। অনেক সময় কি ক্লায়েন্টকে প্রিভিউ দেখার জন্য আমাদেরকে কিন্তু এটা দরকার হয়, সাদা বোর্ড তৈরি করতে হয়। তো আপনি এটাকে কিভাবে সাদা করবেন? দেখুন আমি খুব সহজে আপনাকে দেখুন আবারও কিন্তু আমি নিয়ে আসলাম এই কিবোর্ডটা থেকে কন্ট্রোল শিফট চাপে ধরে আসছি। দেখুন এই দুটো কালার হয়েছে, দেন এইচ চাপবেন। দেখুন কন্ট্রোল শিফট এইচ চাপার পর আমার কিন্তু আর্টবোর্ড ফুললি হোয়াইট হয়ে গেছে। এখন হোয়াইট হয়ে যাওয়ার পর আপনার যে এখানে A4 পেজটা আছিল, এই A4 পেজটা দেখা যাচ্ছে না। তাহলে এটাকে আপনি কিভাবে শনাক্ত করবেন? তো এটাকে শনাক্ত করার জন্য আপনি অবশ্যই উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনুতে আসার পর আপনি এখান থেকে সেপারেশন প্রিভিউ নামে একটি অপশন দেখবেন আগে, ঠিক আছে। তো সেপারেশন প্রিভিউটা আমি আগে দেখে নেই। উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউ, এই দেখুন সেপারেশন প্রিভিউ, দেন এটা আসলে ওভারপ্রিন্ট দিলে আপনি দেখুন আবারও আপনি করবেন কি কন্ট্রোল শিফট এইচ চাপবেন।
এখন দেখুন আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ভিজিবল হচ্ছে, ঠিক আছে। তাহলে ঠিক এভাবে আপনি দিতে হবে। এখন আপনি এখান থেকে ওভারপ্রিন্টার না দিলে, চেকমার্ক উঠাই দিলে আপনার আবারও কালো বোর্ড থাকবে। আর আপনি এটাকে দিলে এটা দেখা যাবে এবং এটা দেখা যাবে না। অথবা আপনি Ctrl+Shift+H চাপলে আপনার পুরো আর্টবোর্ডটা সাদা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের আর্টবোর্ডটা সাদা থেকে অন্য গ্রে কালার করে থাকি, ব্লু কালার করে থাকি। তো এই আর্টবোর্ডটা কিভাবে কালার করা যায়, তো এই আর্টবোর্ডটাও কিন্তু আমাদের একটু মাঝে মধ্যে কালার দরকার হয়। তো সেটা আপনি কিভাবে করবেন, এখান থেকেও আনা যায়, অথবা আপনি সরাসরি যাবেন ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে ডকুমেন্ট সেটআপ, Ctrl+Alt+P চাপলেই আপনার ডকুমেন্ট সেটআপটা চলে আসবে, যেটা এখানেও আছে। তো ডকুমেন্ট সেটআপ আসলে আপনি সরাসরি দেখুন এই সিমুলেটেড কালার্ড পেপার, দেন ওকে প্রেস করবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কোন কালার রাখতে চাচ্ছেন আপনি সেই কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে প্রেস করব। আমি এখানে আগে কালার মার্কটা ওকে দিতে হবে, তারপর ওকে। তো দেখুন আমি কিন্তু ওকে দিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমার কিন্তু কালার আসে নাই। তো আমি জাস্ট, যেহেতু এটা আগের আর্টবোর্ড ছিল, তো এখানে আমি জাস্ট আর্টবোর্ডটাকে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু আর্টবোর্ডটা এখন কালার হয়ে গেল। তো কালার হওয়ার পর এখন আমি কিভাবে বুঝবো যে আসলে এটা আমার অরিজিনাল আর্টবোর্ড কালার। দেখুন আমি যত বড়ই করি না কেন, এটা কিন্তু আর্টবোর্ড, ঠিক আছে। এটা আমার আর্টবোর্ড, এটা কিন্তু কখনো আমার এখান থেকে কোনো কালার দেওয়া না, ঠিক আছে। এটা হচ্ছে আমার আর্টবোর্ড কালার। বেশ খুব সুন্দর একটা কাজ হয়ে গেল, আমরা আর্টবোর্ড কালারটা পেয়ে গেলাম। দেখুন আমার ফুললি একটা আর্টবোর্ড। আমি কিন্তু এটাকে Ctrl+Shift+H দিয়ে এটাকে পুরোটাই আর্টবোর্ডটা কালার করতে পারতেছি, ঠিক আছে। আপনি যদি চান যে এটার কালার আর রাখবেন না, জাস্ট আপনি উইন্ডোটা কেটে দিবেন। দেখুন এই উইন্ডোটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি আবারও Ctrl+N চেপে সম্পূর্ণভাবে আর্টবোর্ড নিয়ে নেবেন। ব্যাস আর লাগবে না। এখান থেকে আমি এটাকে 0 করে দিচ্ছি। ওকে, আমার আর দরকার নাই। ওকে, তো এখন আমার আর্টবোর্ড সম্পর্কে কাজটা গেল। এখন আপনাকে অবশ্যই কাজের পূর্বে এই ফাইলটা যে আছে, পুরো ফাইলটাকে আপনি কি মোডে রাখবেন, CMYK নাকি RGB? অবশ্যই CMYK। তো আমি এর আগে বলছিলাম যে CMYK রাখবেন। তো এই অপশনটা এখান থেকেও পাবেন। সেটা কোথায়? দেখুন ফাইল মেনু থেকে সরাসরি ডকুমেন্ট কালার, ডকুমেন্ট কালার এখানে CMYK-তে আছে। RGB কখনোই রাখবেন না, ঠিক আছে, CMYK রাখবেন। ব্যাস এটা হয়ে গেল CMYK। তারপর আরেকটা কথা হচ্ছে, CMYK রাখার পর আপনি এখানে দেখুন আমার এখানে রুলার বারটা কিন্তু নাই। তো এই রুলার বারটা আপনাকে দরকার আছে, অনেক সময় কাজের মেজারমেন্টের জন্য নেওয়া দরকার। তো আপনি এই রুলার বারটা কীভাবে পাবেন? দেখুন কিবোর্ড থেকে অথবা মাউসের রাইট ক্লিক করে আপনি এখান থেকে শো রুলার ক্লিক করলেই আপনার এখানে দেখুন রাইট ক্লিক করলাম, এখানে আপনি যেটাই চাচ্ছেন মিলিমিটার, সেন্টিমিটার, ফিট, যে অংশই চাচ্ছেন সেটাই আপনি এখানে তৈরি করতে পারতেছেন। ওকে, তারপর এখন আপনি যদি এখান থেকে শো গার্ড, দেখুন আমার কিন্তু এখন কিন্তু অনেক সময় পাতের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই গার্ডটা তৈরি করি, হাইট গার্ড করে থাকি। তা এখন দেখুন এখান থেকে আমি রুলার বার টেনে নিয়ে আসতে পারি, এখান থেকেও নিয়ে আসতে পারি। তো এই রুলার বার দুটাকে বলা হয় ম্যাক গাইড। তো এই ম্যাক গাইড দুটো আমরা অনেক সময় লক করে রাখতে পারি অথবা লক ছুটাইতে পারি। কিভাবে? রাইট ক্লিক করে লক করলাম, দেখুন এখানে আমার কিন্তু এটা লক হয়ে গেছে। তারপর এটাকে আনলক করব, দেখুন আবারও ধরতে পারতেছি, দেন এটাকে ডিলিট প্রেস করলাম, এটা আমার দরকার নাই আর। তো এখন আসি আমরা একটু এই টুল বারগুলো পরিচিত হই। যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, আজকে আমাদের এগুলোই কাজ শিখতে হবে, তারপর আমরা আস্তে আস্তে যাব কাজে। তো সর্বপ্রথম দেখুন ফাইল মেনু, এগুলো হচ্ছে আমাদের মেনু বার, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইল মেনু। এই ফাইল মেনুতে দেখুন আপনি অবশ্যই এখান থেকে সেভ দিতে পারেন এবং ডকুমেন্ট কালার সেটআপ টেটআপ প্রিন্ট দিতে পারেন। তবে এডিট মেনুতে এই যে কপি পেস্ট ইত্যাদি এই কালারগুলো আছে, কালার অ্যাডজাস্টিং সেটিং আছে এবং এখানে ওভারপ্রিন্টের কাজ আছে। অবজেক্ট থেকেই আপনি কিন্তু আপনার পাতের কাজগুলো সেরে নিতে পারেন, পার্সপেক্টিভ টুলের কাজগুলো, টাইপ আপনার টাইপ ফাংশনাল কাজগুলো করতে পারবেন। সিলেক্ট, এখান থেকে আপনি অল সিলেক্ট, সেম কালার ইত্যাদি এগুলো সিলেক্ট করতে পারেন। ইফেক্ট, এখানে ইফেক্ট বলতে বোঝাচ্ছে আপনার ডিজাইনের বিভিন্ন ধরনের শেপ আকৃতি তৈরি করা বা ইফেক্ট দেওয়া, অনেক ধরনের কাজ এই ইফেক্ট মেনুতে আছে। তারপর ভিউ,
এই ভিউ মেনু থেকে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান করতে পারেন, বা কোনো সমস্যা হয় আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তারপর উইন্ডো মেনু, এই হচ্ছে একটা টেমপ্লেট। আপনি আপনার যত রকমের এই টুলস বারগুলো আছে না, এদিকে সোয়াসেস কালার বার টার আছে, যত আছে আপনি সবগুলো এই উইন্ডো মেনুতে পাবেন। তো এই উইন্ডো মেনু ছাড়া কিন্তু আর কোথাও আপনাকে দেখতে হবে না। দেখুন এখানে আমার যত রকমের কাজগুলো আছে সব টেমপ্লেট এখানে আছে। অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, ব্রাশ, কালার, কালার গাইড, নেভিগেটর, পাথফাইন্ডার, সিম্বল, ট্রান্সফার, টাইপ, ক্যারেক্টার, যা আছে সব এখানে আছে। ঠিক আছে, এখন সবশেষে আর একটা কথা হচ্ছে আপনার এই যে আর্টবোর্ডটা কি মোডে রাখবেন। দেখুন আমি এখানে ক্লিক করে দেখতেছি, এটা পরে বলি। তো সর্বপ্রথম আপনার হয়তোবা এখানে না হলে আর এক জায়গা থাকবে, তো এখানেই যদি থাকে এখানে আমি দেখাই দেই। এখানে অবশ্য আমার এখানে শো করতেছে না, আচ্ছা যাই হোক, আপনি অবশ্যই এখানে আপনার ওই অপশনটা থাকলে প্রিন্টিং অপশনটা দিয়ে রাখবেন। অবশ্যই প্রিন্টিং অপশনটা রাখতে হবে। তো এখানে অবশ্যই এই অপশনটা আমার আসে নাই, যাই হোক আপডেট ভার্সন তো, ও আসছে এই যে এখানে ছিল। দেখুন অটোমেশন, এসেনশিয়াল, ক্লাসিক, লেআউট, প্রিন্টিং, আমার কিন্তু প্রিন্টিংটা দেওয়া আছে। প্রিন্টিংটা দেওয়া হলে আপনার কি সুবিধা হবে আমি দেখি। অনেকজনের এসেনশিয়াল দেওয়া থাকে। এসেনশিয়াল দেওয়া থাকলে দেখুন আমি যদি কোনো একটা ডিজাইন এখানে শেপ টানি, দেখুন এখানে শেপ টানার সঙ্গে সঙ্গে এর রিলেটেড কিছু এখানে মেনু বারে অপশন চলে আসবে, যা কাজ করার ক্ষেত্রে সুবিধা। কিন্তু এসেনশিয়াল দেওয়ার কারণে এটা আসে নাই। তো এখন আমি যদি এখান থেকে প্রিন্টিং দেই, দেখুন আমি এটাকে, এখন দেখুন আমার এখানে কিন্তু কোনো রকম রিলেটেড কিছু নাই, হ্যাঁ নাই। এটাকে আমি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু এই দেখুন এগুলো চলে আসলো রিলেটেড কিছু কাজ। আমি আবারও এটা হাইড করতেছি, দেখুন নাই। এখন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এগুলো চলে আসছে। তাহলে অবশ্যই আপনাকে প্রিন্টিং সিলেক্ট করে রাখতে হবে, এটাও একটা কাজ। ঠিক আছে, তো এখন আমি যে এখানে কিবোর্ড থেকে এই দেখুন পেজটা বড় করতেছি, ছোট করতেছি, এটা আপনি কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড থেকে আপনি দুইভাবেই করতে পারেন, কিবোর্ড থেকে অথবা এখান থেকেই পারেন। দেখুন আমি কন্ট্রোল প্লাস দিলে বড় হচ্ছে, কন্ট্রোল, এই দেখুন কন্ট্রোল আমি চাপতেছি এবং কিবোর্ড থেকে প্লাস, কন্ট্রোল মাইনাস ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাস বড়, কন্ট্রোল মাইনাস ছোট। এবং আমি এই যে মাউসটা হ্যান্ড করতেছি, এটা কি, আমি এই জাস্ট স্পেস বারটা চাপলেই আমার কিন্তু হ্যান্ড হয়ে যায়। ঠিক আছে, স্পেস বার, অথবা আপনি এখান থেকেও এই অপশনটা পান, এই যে হ্যান্ড, এখন আমি মুভ করতে পারতেছি। ঠিক আছে, তো ঠিক এখান থেকেই আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকি। তাহলে আর আমরা প্লাস এবং মাইনাসের বাদেও কিভাবে করতে পারি, দেখুন আমি, দেখুন এই যে এখন প্লাস এখন দেখা যাচ্ছে, আমি কি চাপছি, আমি আবারও কিবোর্ডটা নিয়ে আসি। কিবোর্ডটা নিয়ে আসার পর দেখুন আমি কন্ট্রোল আর চাপছি হলো ব্যাক স্পেস না, স্পেস বার, কন্ট্রোল এবং স্পেস বার চাপার পর আমি কিন্তু প্লাস অপশনটা নিয়ে আসছি। এবং আমি যখন ক্লিক করতেছি এটা পর্দা বড় হচ্ছে। ঠিক আছে, বোর্ডটা বড় হচ্ছে। এবং যখন আমি কন্ট্রোল স্পেস বার চাপার সাথে সাথে এটা আছে, তার সাথে সাথে আমি অল্টার চাপলাম, অল্টার চাপলেও কিন্তু আমার এখন ছোট হয়ে যাচ্ছে। দেখুন আমার কন্ট্রোল স্পেস বড় হচ্ছে, কন্ট্রোল স্পেস অল্টার ছোট হচ্ছে। তাহলে কন্ট্রোল স্পেস চেপে আপনি যদি ক্লিক করেন বড় হবে, কন্ট্রোল স্পেসের সাথে আবারও যুক্ত হবে অল্টার চাপলে আপনার ছোট হবে। দেখুন আমার কিন্তু কিবোর্ডে দেখা যাচ্ছে কন্ট্রোল অল্টার স্পেস বার, তাহলে ছোট হচ্ছে। ঠিক আছে, এবং এই যে কন্ট্রোল স্পেস বার বড় হচ্ছে, এই হচ্ছে কাজ। তো এখন আমরা আরেকটা কাজ শিখব। এই দেখুন আমার পেজটা ছিল কোথায়, এইদিকে ছিল। ঠিক আছে, আমার এত দূরে ছিল, আমি একটা ক্লিকের মাধ্যমে এটাকে একদম ফিক্সড করব। সেটাকে দেখুন আমার সামনে চলে আসলো। এটা কিভাবে করি, আমরা এটাকে করি হলো কন্ট্রোল জিরো চেপে আপনার এটা কিন্তু আপনার সামনে চলে আসলো। এখন আপনি 100% রেজুলেশনে কিভাবে দেখবেন, 100% রেজুলেশনে কিভাবে দেখবেন, কন্ট্রোল 1 ফিক্সড, দেখুন ফিক্সড 100%। এই 100 যে কোনো ডিজাইন করার পর আপনি যদি সেম টু সেম সাইজে ডিজাইন করেন, তাহলে আপনি কন্ট্রোল 1 দিয়ে দেখবেন। আপনি আগে ডিজাইন করার সময় অনেক বড় ছোট যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করে থাকেন, তো তারপর কিন্তু আপনাকে একটা অ্যাকচুয়াল সাইজে দেখতে হয়। তো এই অ্যাকচুয়াল সাইজটা আপনি কিভাবে দেখবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। তো এটার জন্য আপনি কন্ট্রোল চেপে জাস্ট 1 চাপবেন কিবোর্ড থেকে,
Ctrl 1। তো দেখুন Ctrl 1 চাপলাম, আমার একদম ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, আমার দেখুন এখানে দেখুন 100% দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে তার নিয়ম। তো আপনারা অবশ্যই এভাবে এই কাজগুলো করে থাকবেন। তারপর আসি এই টুলসগুলো সম্পর্কে একটু পরিচিত হই। তো টুলস দেখুন এখানে আমার এর অধীনে আছে কি, এটাকে বলা হয় সিলেকশন টুল। তার সঙ্গে সঙ্গে আমার কিন্তু কাজটা দেখাই দিচ্ছে, দেখছেন এটা। এখন তার নিচে আছে ডাইরেক্ট সিলেকশন টুল এবং আর একটা আছে গ্রুপ সিলেকশন। এটাকে রাইট ক্লিক করলে আমি পাই, রাইট ক্লিক করলে ডাইরেক্ট সিলেকশন, গ্রুপ, লেসো। ঠিক আছে, এই তিনটা। এখানে দেখবেন সামান্য একটু করে তীর চিহ্নের মতো আইকন দেওয়া আছে। এখানে কিন্তু তার অধীনে আরও দুই একটা করে টুলস থাকে। এটাকে বলা হয় পেন টুল। তারপর আছে অ্যাঙ্কর টুল। তারপর রেক্ট্যাঙ্গেল বিভিন্ন ধরনের শেপ ডিজাইন করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল নেই। ইলিপস টুল, রাউন্ড, পলিগন টুল, চার কোণা থাকে বা 4টা 5টা পলিগন নেওয়া যায়। স্টার টুল, যেটাকে আমরা এই সানমুন স্টার বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে তৈরি করে থাকি। লাইন সেগমেন্ট, এটা আমরা লাইন টানার জন্য। তারপর হচ্ছে তারপর একটা আছে পেইন্ট ব্রাশ টুলস, বল ব্রাশ টুলস, পেন্সিল, স্মুথ পেন্সিল। এগুলো অবশ্যই কাজের ক্ষেত্রে আপনি তখন খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে টেক্সট এইটা দিয়ে আমরা সাধারণত সবসময় টাইপ করে থাকি। আর এই যে নিচে একটু বাঁকা টাইপ দেখতেছেন, টাইপ অন এ পাথ টুল। এটা কোনো স্ট্রোকের উপর পাথ করে আমরা যখন টাইপ করি তখন এটাকে আঁকা বাঁকাভাবে বিভিন্নভাবে টাইপ করা যায়, সেটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। তারপর ভার্টিক্যাল টাইপ, উপর থেকে নিচ লেখার জন্য আমরা এই ভার্টিক্যাল টাইপটা ব্যবহার করে থাকি। তার চিহ্নটা দেখাই দিছে, উপর থেকে নিচের দিকে লেখা আসবে, যত টাইপ করবে নিচের দিকে যাবে, সেটাই। তারপর হচ্ছে রোটেট অপশন। অবশ্যই আপনার এটা খুব সুন্দর একটা কাজ। এখানে যে কোনো ডিজাইনকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি ঘোরানোর জন্য রোটেট অপশন ব্যবহার করা হয়। অথবা আপনি স্কেলের সাহায্যে যে কোনো ডিজাইনকে রেশু অনুযায়ী ছোট বড় করতে পারবেন এই স্কেলের সাহায্যে। রিফ্লেক্ট অপশন, অথবা আপনার মিরর রিফ্লেক্ট সম্পর্কে যদি ধারণা থাকে অবশ্যই বুঝবেন। মিরর বলতে যে কোনো একটা ডিজাইনকে ঠিক সেম পজিশনে রেখে 180 ডিগ্রি ঘোরানোর কাজটাই হচ্ছে রিফ্লেক্টের কাজ। ঠিক আছে, তারপর শেয়ার টুলের সাহায্যে দেখুন বিভিন্ন ধরনের আকৃতি কিন্তু তৈরি করা যায় এই শেয়ার টুলের সাহায্যে। তারপর আসি হলো ইরেজার টুল বা সিজার টুল। তো অবশ্যই সিজার টুল সম্পর্কে আপনি জানেন যে সিজারের সাহায্যে যে কোনো জিনিস কাটা হয়। তারপর হচ্ছে কি এখানে গ্রেডিয়েন্ট অপশন এবং ম্যাশ টুল। গ্রেডিয়েন্ট অপশন এটা হচ্ছে কালার থিওরি। তো এই কালারের সাহায্যে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন। দেখুন আমি এখানে ডাবল ক্লিক করতেছি, আমার এই গ্রেডিয়েন্ট অপশনটা আসতেছে। এটার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাডজাস্ট করে কাজ করতে পারেন। দেখুন এগুলো হচ্ছে কালার। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে আইড্রপার টুলকে আমরা একটা কালারের সঙ্গে আরেকটা কালার ম্যাচিং করার জন্য দেখিয়ে দেই। এই দেখিয়ে দেওয়ার নিয়মটাই হচ্ছে আইড্রপার টুলের কাজ। তারপর আর বাদ বাকি আপনাকে বেশি লাগবে না। এখানে আরেকটা আছে ব্লেন্ড টুলের সাহায্যে যে কোনো ফ্লাওয়ার বা যে কোনো শেপ, লাইন আর্ট ইত্যাদি কাজগুলো খুব সুন্দর সুন্দর ফুল আকৃতি তৈরি করা যায়। তো যাই হোক, আরেকটা আমি এখানে টুলস রেখে আসছি, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুলসের সাহায্যে আপনি যে কোনো 5-6টা বা তারও অধিক কোনো অপশনকে অ্যাডজাস্ট করে ড্র্যাগ করে আপনি যে কোনো একটা কাজে পরিণত করতে পারেন। তো দেখুন এখানে আমার দেখুন 5-6টা গোলাকার আছিল, এটাকে ড্র্যাগ করে জাস্ট একটাতে পরিণত করছে, কিন্তু শেপগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে হয়েছে। এর জন্যই শেপ বিল্ডার টুলসগুলো ইউজ করা হয়। তারপরে তো বললাম এখানে আর্টবোর্ড আর আছে হ্যান্ডবার, জুম ইন, জুম প্লাস ইত্যাদি এই কাজগুলো আর আমার দরকার নেই এখানে। তো এখন আসি এখানে এই কালার সোয়াস, গ্রেডিয়েন্ট কালার, এগুলো আমি কোথায় পাই? এগুলো আমি বলছিলাম উইন্ডো মেনু থেকে আপনি এগুলো কালেক্ট করবেন। তো দেখুন আপনি অবশ্যই এগুলো যদি আপনার এই সমস্ত টুলসগুলো হারিয়ে যায়, দেখুন আমার গ্রেডিয়েন্ট এখানে নাই, তো আমি গ্রেডিয়েন্ট কোত্থেকে আনবো? এই যে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট অপশনটা কালেক্ট করব। দেখুন আমার গ্রেডিয়েন্ট অপশনটা এখানে চলে আসলো। তো এখন আপনার যদি অনেক সময় কি হয়, এই টুলস বারগুলো এগুলো হারিয়ে যায়, অনেকের ক্ষেত্রে সাপ্লাইকে পড়ে যায়, তখন কি ভাববেন যে হ্যাঁ এগুলো আমি আনতে পারতেছি না, কাজ করবো কীভাবে? অবশ্যই আপনি এখানে আসবেন, এই যে এই টুলবারগুলো না থাকলে আপনি এই টুলবার থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, তারপর দেখুন এখানে আপনার যেগুলো দরকার সেগুলো দেখুন ক্যারেক্টার, প্যারাগ্রাফ, স্ট্রোক, কালার ইত্যাদি আমরা এখান থেকে সংগ্রহ করি। দেখুন এখানে ট্রান্সফর্ম আছে, টাইপ আছে, টাইপের এই যে ক্যারেক্টার
ইত্যাদি, ওপেন টাইপ, প্যারাগ্রাফ, স্ট্রোক যা আছে, কালার গাইড, ব্রাশ ইত্যাদি আপনি এখান থেকে সব সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বেসিকের কাজ, যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নেওয়ার জন্য অবশ্যই আমাকে সর্বপ্রথম করতে হবে কি, আমার এইটা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। তো এটা সম্পর্কে আমার পূর্ণাঙ্গ ধারণা না থাকলে আমি কিন্তু আমার বেসিক কাজগুলো করতে পারবো না। আর যদি এই সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা নাই থাকে তাহলে আমি কিভাবে কাজটা করব। তো এই জন্য অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টেমপ্লেটটা আছে, তো উইন্ডো মেনুটা, এইটা সম্পর্কে আমাদের ফুলফিল একটা ধারণা থাকতে হবে। এটা সম্পর্কে ফুলফিল ধারণা থাকলে পরবর্তীতে আমরা খুব সুন্দরভাবে কাজগুলো এগিয়ে নিতে পারবো। তো এখন এখানে দেখুন, এখানেও দেখতে পাচ্ছি আমার কালার থিম এবং এখানেও দেখতেছি কালার থিম। তো এই দুটার সেম কাজ, এখানে তেমন আর কোনো পার্থক্য নেই। এটাতেও যেভাবে কাজ করতে পারবেন এখানেও সেইভাবে কাজ করতে পারবেন, একই সিস্টেমের কাজ করে। ঠিক আছে, তো এটাই মূলত আমাদের কাজের প্রথম স্টেপ বা প্রথম ধাপগুলো এটাই। তো অবশ্যই আপনাকে আমি বলছিলাম যে এটা আপনি কি করবেন, কালার মোডটা CMYK তে রাখবেন। তো CMYK তে রাখলে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে হবে। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব ডকুমেন্ট সেটআপের ভেতরে আরও কিছু কাজ আছে। তো এগুলো আসলে আমি বলি নাই, তো এটা অবশ্যই এখন বলবো না, এটা পরবর্তীতে বলবো, যখন স্টেপ বাই স্টেপ একটা করে ডিজাইন বা কাজ করব তখন বলবো। তো এর আগে আমার আর কখনো দরকার নেই। তো আজকে যেহেতু বেসিক টু অ্যাডভান্স, আমাদের আজকে শুধু এই যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে ভালোভাবে কাজ শিখলেই যথেষ্ট। তো এখান থেকে আমি আর একটা কাজ শেখাবো, সেটা হচ্ছে এই যে প্রিফারেন্সের কাজ। তো প্রিফারেন্স এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জেনারেল অপশনে আমার কিন্তু এখানে কিছু কিছু টিক মার্ক দেওয়া আছে, কিছু কিছু নাই। তো অবশ্যই এগুলো টিক থাকবে, আর বাদ বাকিগুলো আপনার ইনেবল করার দরকার নাই। ইনেবল করলে আপনার কিন্তু পিসি ভারী হয়ে যাবে। এখন আপনি সরাসরি আসতে পারেন কোথায়, পারফরমেন্সে আসার পর এখানে আপনি দেখুন জিপিইউ পারফরমেন্স এবং অ্যানিমেটেড জুম। অবশ্যই আপনার পিসিতে এই দুটো অন রাখবেন। এই দুটো অন রাখলে আপনার সুবিধাটা হবে কি, দেখুন আমি ওকে করতেছি, দেখুন আমি কিন্তু এই দেখুন আমার অ্যানিমেটেড জুম, এইটাকে বলা হয় অ্যানিমেটেড জুম। আমি কন্ট্রোল স্পেস বার চেপে খুব সুন্দরভাবে ছোট বড় করতে পারতেছি অ্যানিমেশন আকারে। ঠিক আছে, আর এটা যদি আমি অন না রাখি অ্যানিমেটেড জুম, দেখুন আমি কিন্তু এখন এটাকে অ্যানিমেটেড আকারে জুম করতে পারতেছি না। দেখুন আমি কিন্তু এভাবে টানতেছি, অ্যানিমেটেড হচ্ছে না। তো অবশ্যই আপনাকে করতে হবে কি, এটাকে চেক মার্ক দিয়ে রাখতে হবে। এখন আমি দেখুন আমি খুব সুন্দরভাবে অ্যানিমেটেডভাবে জুম করতে পারতেছি। তো এটা কিন্তু একটা আপনার কাজের ক্ষেত্রে খুব সুন্দর একটা কাজ, কারণ এটাকে যদি আপনি এভাবে কন্ট্রোল করতে না পারেন, যে কোনো ডিজাইন আপনার আর্টবোর্ড যদি বা আপনার এই টেমপ্লেটটা যদি নিজের মতো করে আপনি ছোট বড় করে বা এদিকে ওদিকে দেখতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য অবশ্যই আপনাকে এটা দেখতে হবে। তারপর এখানে দেখুন স্মার্ট গাইড সম্পর্কে আপনার কিছু কাজ আছে। তো এগুলো সম্পর্কে আপনার এখন কোনো প্রয়োজন নাই, এটা পরবর্তীতে আস্তে আস্তে দরকার হবে। তো আপনার যদি কোনো সমস্যা থাকে এখান থেকে আপনি এই আর্টবোর্ডটা ঠিক করে নেবেন এবং আপনার এই যে টেমপ্লেটটা যা আছে এখান থেকে কাজটা খুব সুন্দরভাবে রেডি রাখতে পারবেন। তো যাই হোক, আজকে সর্বপ্রথম যেহেতু আমার এই বেসিক টু অ্যাডভান্সের টিউটোরিয়ালটা, তো এই জন্য আমি বেশি কিছু বলতে চাই না। আজকে জাস্ট আমার এই কথাগুলোই, যে আপনি অবশ্যই আমার এই টিউটোরিয়ালে সব A to Z কাজগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আজকে মনে করি বেশি কিছু কথা বলার দরকার নেই, কারণ আজকে যেহেতু আমার প্রথম পর্ব এবং প্রথম পর্বে আমার এই অ্যাপস সম্পর্কে পূর্ণাঙ্গ একটু ধারণা, আর অ্যাডোবি ফটোশপ রিলেটেড এটা যখন এর কাজে চলে যাব তখন এটাকে খুব সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ ডিটেলস ঠিক এভাবেই তৈরি করব। ঠিক আছে, তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এবং পরবর্তীতে খুব সহজ এবং সুন্দর ডিজাইন স্টেপ বাই স্টেপ আপলোড করা হবে এবং আপনারাও দেখে খুব সুন্দরভাবে কাজ শিখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো। আজকে মূলত এই পর্যন্তই থাক। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।